তো আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমাদের আপনারা যদি 40 মিনিটস যে টাইম লিমিটটা আছে, ওই টাইম লিমিট শেষ হওয়ার পরে আপনারা আবার জয়েন করবেন সেম লিঙ্কে। ঠিক আছে, সেম লিঙ্কে জয়েন করলে আপনাদের জন্য মানে আবার সুবিধা হয় আর কি। আপনারা আবার জয়েন করবেন। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে এখন যে রাজযোগ, অনেকে অনেক রকম বলেছেন, হঠযোগের কথা, রাজযোগের কথা। আসলে হঠযোগ আর রাজযোগ এই বিষয়ে আমাদের সুমনকান্তি ঘোষ মহোদয় খুব সুন্দর করে বলেছেন গীতা থেকে, হঠযোগ রাজযোগ। হঠযোগের স্রষ্টাকে, রাজযোগের স্রষ্টাকে, এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, অনেক আলোচনা আছে, অনেক থিওরিটিক্যাল আলোচনা আছে, ফিলোসফিক্যাল আলোচনা, অনেক কিছুই আছে। কেন এসেছে হঠযোগটা? যেমন আমি জাস্ট বেশিক্ষণ না, 10 মিনিটের, 5-10 মিনিটের মতো বলবো। কারণ এরপরে আমরা মোটামুটি কিছুটা প্র্যাকটিক্যাল কথাবার্তা বলবো। তো সবার প্রথমে আমি যদি কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি আপনারা বুঝেন কিনা। প্রথমে হচ্ছে, আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। তো রাজযোগ মেডিটেশন কি, কেন, এবং দেখা গেল আরো অনেক সম্পূরক প্রশ্ন থাকতেই পারে। সেই রাজযোগের বিষয়টা খুব সুন্দর, চমৎকার। যেমন আমরা হঠযোগ এবং রাজযোগ দুইটা ভাগে ভাগ করি। যোগ অনেক রকম হয়, মন্ত্রযোগ হয়, লয়যোগ হয়, রাজযোগ হয়, হঠযোগ হয়, ঠিক আছে। তো এই যোগ মেডিটেশন বা ধ্যান, নানান রকমের ধ্যান রয়েছে। বেদান্ত মার্গীয় যারা বেদান্ত চর্চা করেন তাদের মতে বৈদান্তিক ধ্যান একরকম। আবার যে যোগ দর্শন, যেটা মহর্ষি পতঞ্জলি, যিনি আমাদের এই যোগ দর্শন নিয়ে এসেছেন, তার মতে একরকম প্রসেস। তারপরে আমাদের রয়েছে যে হঠযোগ, মন্ত্রযোগ, লয় যোগ, নানান রকমের যোগ তো রয়েছে। তাহলে এটা, এই যে যোগ, রাজযোগ কেন? এত যোগ থাকতে, এত যোগ থাকতে আমরা রাজযোগ কেন করব? রাজযোগের বৈশিষ্ট্য কি? রাজযোগের ভেতরের মানে ফিচার স্বরূপটা কিরকম? এই সব কিছু নিয়ে আমরা একটু আগে কিছুটা থিওরিটিক্যাল আলোচনা আমরা রাখবো, এরপরে আমরা হয়তো বা ধীরে ধীরে প্র্যাকটিক্যাল আলোচনা শুরু করবো। তো সবার প্রথমে বলি, আপনারা তো শুনে থাকবেন যে হঠযোগের স্রষ্টাকে দেখি এখানে। আপনারা একটু আমরা মানে ইন্টারেক্টিভ ভাবে আলোচনা করার চেষ্টা করছি। এখানে কি আছেন কেউ যে বলবেন আমার হঠযোগের স্রষ্টাকে, বা হঠযোগ কে এনেছেন, বা পৃথিবীতে হঠযোগ কিভাবে আসছে? হ্যাঁ, যদি কেউ জেনে থাকেন তাহলে আপনারা বলতে পারেন। সবার আমি একটা মানে কথা বলার একটা সুযোগ আছে এখানে। আমরা সবসময় যে একজনই বলবো এমনটা না। আর যেহেতু এটা থিওরিটিক্যাল আলোচনা, এখানে সবারই একটি পার্টিসিপেশন করার একটা সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমি ধরে নিয়েছি আপনারা হয়তোবা জানেন, বা অনেকে হয়তোবা আহ, জানেন না। তো সকলের জন্য বলছি যে আমাদের আহ, বিখ্যাত নাথ সম্প্রদায় নামে একটি সম্প্রদায় আছে। আপনারা জানেন যে নাথ সম্প্রদায় হচ্ছে সেই মহাদ্বীপ থেকে এসেছে। এবং যিনি নাথ সম্প্রদায় বা নাথ যোগের যিনি মানে স্রষ্টা, সেই বিখ্যাত ব্যক্তি যে যোগীরাজ যাকে বলা হয়, সেটা হচ্ছে গোরক্ষনাথ। এই গোরক্ষনাথ তিনি অনেক, তার গুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ। এই গোরক্ষনাথ দাদা আরেকবার দাদা। হ্যাঁ, বলুন, কে বলছিলেন? আরেকবার একটু বলেন। আচ্ছা, গোরক্ষনাথের কথা বলছি। যোগীরাজ গোরক্ষনাথ নামে একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন। এবং সেই যোগী পুরুষ, তিনি হঠযোগ প্রদীপিকা নামে একটি গ্রন্থ লিখেছেন, ওনার যে সাধন শক্তি বা ওনার যে অভিজ্ঞতা সেই বিষয়ে। তো সেখানে তিনি খুব সুন্দরভাবে এই হঠযোগ নিয়ে তিনি খুব মানে, অর্থাৎ যে আসনগুলো, হ্যাঁ, যে যোগা প্রসেস, প্রাণায়ামের যে ব্যাপারগুলো, সেই হঠযোগী সুন্দর করে বলা হয়েছে। তিনি যে হঠযোগী সাধক ছিলেন, এবং সেই সাধনাই করে তিনি অনেকটাই সিদ্ধ পুরুষ ছিলেন। হ্যাঁ, আবার আমরা যেমন আমরা পতঞ্জলির যোগ দর্শনের কথা বলি, যেখানে যোগসূত্র, অনেকগুলো যোগসূত্র দেওয়া হয়েছে। সেখানে 4টি অধ্যায় ছিল, সব 4টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন সাধন পাদ রয়েছে, বিভূতি পাদ রয়েছে, কৌটিল্য পাদ রয়েছে। ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে আমাদের মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলির মতে আমরা 8টা প্রসেস জানি, যেন আপনারা সবাই জানেন অলরেডি। ইয়ম, নিয়ম, ঠিক আছে, আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ঠিক আছে, ধারণা, ধ্যান, সমাধি। এই যে বিষয়গুলো রয়েছে, এটি যোগ দর্শনের মধ্যে রয়েছে। তো প্রথমেই যোগ দর্শনের মধ্যে তিনি প্রথমে বলতেন অথ যোগ অনুশাসনম। মানে অর্থ কি? যে যোগকে শাসন করা, তার মানে যোগ আগে থেকেই ছিল।
যোগ আগে থেকেই ছিল, মহর্ষি পতঞ্জলি শুধু বলছে সেটাকে চর্চা করো, সেটাকে জানার চেষ্টা করো, অভ্যাস করো, তাই না? অর্থ যোগানুশাসনম। ঠিক এরপরে ধীরে ধীরে সূত্র অনেকগুলো দিয়েছেন, সেই সূত্রগুলো থেকে আমাদের যে অষ্টাঙ্গিক মার্গে যে অষ্টাঙ্গ যোগ, যে সেই যোগটা আমরা সেখান থেকে জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। এটি হচ্ছে পতঞ্জলি একটা বিষয়। এছাড়া আমাদের অনেকগুলো যোগসূত্রের অনেকগুলো গ্রন্থ রয়েছে, যেমন ধরেন গোরক্ষ সংহিতা রয়েছে, তারপরে শিব সংহিতা রয়েছে, ঠিক আছে, ঘেরণ্ড সংহিতা রয়েছে। এরা সবাই বিখ্যাত বিখ্যাত যোগী পুরুষ ছিলেন, সিদ্ধ যোগী পুরুষ। তাদের অনেক যোগ বিভূতিও ছিল। এবং সুন্দর তাহলে রাজযোগ এবং বাকি অন্যান্য যত যোগ রয়েছে, যেমন ধরেন বুদ্ধদেব, তিনিও তো ধ্যান করেছেন, তিনিও তো মেডিটেশন করেছেন। তাহলে ওনার এই মেডিটেশনের মধ্যে আমাদের যে বেদান্ত মার্গীয় মেডিটেশন বা আমাদের যে আহ পাতঞ্জলি যে মেডিটেশন, সেটার মধ্যে ডিফারেন্সটা কি বা মিলটা কোথায়, সেটা আমরা খুব সহজেই জানার চেষ্টা করি। যেমন একটি রয়েছে সমথ মেডিটেশন। আপনারা যারা বুদ্ধ মার্গের যারা সাধন করেছেন তারা হয়তোবা জানবেন সমথ মেডিটেশন, ঠিক আছে। বুদ্ধদেবের একটা মেডিটেশন ছিল সমথ মেডিটেশন, এবং আরেকটি হচ্ছে বিদর্শন, ঠিক আছে। আমি একটু লেখার চেষ্টা করছি। বিদর্শন, হ্যাঁ। দুই ধরনের মেডিটেশন বুদ্ধদেব করে গেছেন, এবং সেখানে বিদর্শনের মাধ্যমে তিনি নির্বাণ প্রাপ্তি বা নির্বাণ লাভ করেছেন। হ্যাঁ, এটা হয়তো অনেকে জেনে থাকবেন। তো এটা হচ্ছে বৌদ্ধ প্রসেস। বৌদ্ধর যে সমত মেডিটেশনটা হচ্ছে অনেকটাই ধরেন মাইন্ডফুলনেস এর মতো, অর্থাৎ আমরা মনকে কন্ট্রোল করে কিভাবে আমাদের এই জড়জাগতিকে রোগ থেকে আমরা মুক্তি লাভ করি এবং আমাদের মানসিক দিক থেকে আমরা সুস্থ থাকি, বা মনোগত ভাবে আমরা যেন সুখ শান্তি গুলো পেয়ে থাকি, সেটা সমত ধ্যানের একটি চূড়ান্ত লক্ষ্য। যেটাকে আমরা ওয়েস্টার্নে বলি মাইন্ডফুলনেস মেডিটেশন। মাইন্ডফুলনেস মেডিটেশন। আচ্ছা, বুদ্ধের ভাষায় বলছে সমত মেডিটেশন। আর বিদর্শন মানে কি? বিদর্শন মানে হচ্ছে অনেকটা আত্মিক ধ্যান, অর্থাৎ এই ধ্যানের মাধ্যমে আত্মার পিউরিফিকেশন, সেলফ পিউরিফিকেশন বা আত্মপরিশুদ্ধি। আত্মপরিশুদ্ধির মাধ্যমে কিভাবে আমাদের জড়জাগতিক বন্ধন থেকে ছিন্ন হয়ে আমরা দুঃখ থেকে যেন নিবৃত্তি লাভ করি, সেই বিষয়টা হচ্ছে বিদর্শন ধ্যান। যেমন ধরেন আপনারা অলরেডি হয়তো শুনে থাকবেন যে সেখানে বুদ্ধদেব যে এত সাধনা করেছেন বা গৃহ থেকে ত্যাগ করেছেন একটা সময়, তো তার একটা ভবিষ্যৎবাণী, তার সিদ্ধার্থ নাম ছিল, মানে রাজার পুত্র ছিল। তো ভবিষ্যৎবাণী করেছিল ছোটবেলায় জ্যোতিষী যে সে যখন রাজ্যের বাহিরে গরিব দুঃখীদের বা প্রজাদের যখন দুঃখ দেখবে, তখন কিন্তু তাকে আর ঘরে বেঁধে রাখা যাবে না। তো রাজাও ঠিক ওভাবেই তাকে ছোটবেলা থেকেই তৈরি করেছেন, যাতে সে খুব একটা বাইরে থেকে যাতে না মিশে। কিন্তু একটা সময় সে যখন বের হয়, প্রজাদের যখন দুঃখ দুর্দশা দেখে, তখন তার মনে অনেক ফিলসফিক্যাল কোয়েশ্চেন আসে, প্রশ্নগুলো আসে যে আসলে কিভাবে আমরা এই দুঃখ থেকে আমরা নির্বাণ পেতে পারি বা পরিতৃপ্তি বা মুক্তি পেতে পারি। তো তিনি তখন সমস্ত সাধনা করে তিনি চারটা আর্য সত্যের কথা তিনি জানলেন। চারটা সত্য, এই চারটা আর্য সত্য কি খুব সবাই সবাই জানেন, খুব অনেকে জেনে থাকবেন। প্রথম হচ্ছে দুঃখ আছে, এটা এক নাম্বার। আমি যদি খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করি, যে প্রথম হচ্ছে দুঃখ, একটু টাইপ করে লেখার চেষ্টা করছি। দুঃখ আছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা বলি এটা হচ্ছে দুঃখ। তাহলে খুব সুন্দরভাবে কেন লিখছি, কারণ আমাদের রিটার্ন এগুলো থিওরিটিক্যাল আলোচনা। প্রথমে তিনি বললেন যে জীবনের কি আছে, দুঃখ আছে। ওকে, ফাইন। দুঃখের কি থাকতে পারে? কারণও থাকতে পারে, চারটা আর্য সত্য। দুঃখের কারণ থাকতে পারে। তিন নাম্বার হচ্ছে নিবৃত্তি, মানে পরিত্রাণ আর কি। নিবৃত্তি বা পরিত্রাণ, নিবৃত্তি, সেই দুঃখের কি রয়েছে? নিবৃত্তি রয়েছে। আর চার নাম্বার যেটি, সেটা হচ্ছে নিবৃত্তির উপায় রয়েছে, উপায়। এই চারটা আর্য সত্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের পুরো মেডিটেশনের মধ্যে আমরা আসলে সকল মেডিটেশন গুলোর একটা কম্বিনেশন ফল আমরা পাবো। তা আমি বুদ্ধ দিয়ে কেন শুরু করছি, কারণ বুদ্ধ সম্পর্কে আমাদের অনেক কিছু জানার দরকার আছে। এবং এই বৌদ্ধ ধর্ম বা বুদ্ধ সাধক ভিক্ষু যারা সম্পূর্ণরূপে মেডিটেটিভ স্টাইল, মানে পুরোটা জীবন তারা একটা ধ্যানের ভিতর দিয়ে যায়। তো যাই হোক, তো তিনি বলেছেন যে মানব জীবনের চারটা আর্য সত্য রয়েছে। একটি হলো দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের এবং নিবৃত্তিও আছে, উপায়ও আছে। তো দুঃখটা কেন হয়, তখন তিনি বলেছেন যে আমাদের যখন কোনো বিষয়ের সাথে সম্পর্ক হয়, যেটা কি তার কথা খুব সুন্দরভাবে বলছে, যে যখন কোনো বিষয়ের সাথে আমাদের ইন্দ্রিয়ের একটা সংযোগ হয়, হ্যাঁ, তখনই আমরা দুঃখ পাই। এবং দুঃখের কারণটা হচ্ছে এটাই। নিবৃত্তি মানে কি? নিবৃত্তি মানে হচ্ছে আমরা পুরোই আমাদের চিত্তটাকে যখন প্রত্যাহার করব সেই বিষয়গুলো থেকে, তখনই সেটাই হচ্ছে আমাদের নিবৃত্তির একমাত্র উপায়। খুব সুন্দর কথা, যেটা সম্পূর্ণভাবে গীতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে খুব সুন্দরভাবে সেই যোগের কথাই
বলেছেন, রিপিট করেছেন। এটা কিন্তু নতুন কিছু না, এটা ভগবান কৃষ্ণ তিনি রিপিট করেছেন, পুনরায় কিন্তু তিনি সেই যোগের কথা অর্জুনকে দিয়েছেন। তো এটা সৃষ্টির আদি থেকে ছিল, এবং সেই যোগটা হলো এই রাজযোগ। ঠিক আছে, রাজযোগটা কি এটা একটু পরে আসছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই বিদর্শন ধ্যান, বা যেটাকে বৌদ্ধিক ধ্যান বলা হচ্ছে। এখানে বোধি প্রাপ্তি ঘটে, একটা সময় নির্বাণ মুক্তি হয়, অর্থাৎ তার জ্ঞানের সম্প্রসারণ বা জ্ঞান লাভ হয়। এটা একটা বিষয়। এই গেল আমাদের বৌদ্ধ ধর্মের যে সমক ধ্যান এবং বিদর্শন ধ্যান। ইসলাম ধর্মেও রয়েছে এরকম ধ্যান, যেটাকে আমরা বলি মোরাকাবা। ঠিক আছে, মোরাকাবা হচ্ছে এটা ধ্যানের একটি বলা যায় মানে সমার্থক কাছাকাছি। এবং সেই মোরাকাবার মাধ্যমে তারা যেমন সুফি যারা রয়েছেন সুফিজম, তারা এই সুফিস্টরা যেমন তারা সুফি মেডিটেশন করে তারা কিন্তু আত্মিক পরিশুদ্ধির একটা পর্যায়ে চলে যায়, এবং সেখানে ঐশ্বরিক যে একটা দৃষ্টি, অন্তর্দৃষ্টি তাদের তৈরি হয়। বিশেষ করে মানে প্রাচীনের বা এখনকার সময় যারা সুফি বা যারা পীর আউলিয়া দরবেশ ফকির এরকম যারা ছিলেন, তারা কিন্তু এগুলো সাধনা করতেন। এবং সেই সাধনা করতে গিয়ে তারা দেখা গেল সপ্ত লতিফার সংবাদ পেয়েছেন, যেটা 7টা স্তর, যেটাকে আমরা আমাদের আহ, বিশেষ করে আমাদের এই ধ্যানে বা যোগ দর্শনে আমরা যেটাকে সপ্ত চক্র বলি আর কি, 7 চাক্রাস। একইভাবে তারা সপ্ত লতিফা বলে, সেই সপ্ত লতিফার মাধ্যমেও কিন্তু তারা একটা সময় সাধন মার্গে অনেক উন্নত পর্যায়ে চলে যায়। এই গেল ইসলাম ধর্ম, একটা খ্রিস্টের একটা ধর্ম রয়েছে। তারপরে আমাদের আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে সনাতন যে দর্শন, সেখানের মধ্যে আমাদের প্রচুর উদাহরণ রয়েছে ধ্যান বিষয়ে। কিন্তু ধ্যানটা আসলে কি, বা এই যে হঠযোগ মন্ত্রযোগ লয়যোগ এগুলো কিরকম। মন্ত্রযোগ রয়েছে, যেমন আমরা যদি সাধক রামপ্রসাদের কথা বলি, তিনি কিন্তু মন্ত্রযোগে সিদ্ধ ছিলেন। এবং মন্ত্রযোগে সিদ্ধ এরকম আরো রয়েছেন অনেকেই, যে তন্ত্র মতে সেভাবে কিন্তু তারা মন্ত্রযোগে খুব সুন্দরভাবে সিদ্ধ পুরুষ ছিলেন। আবার দেখা গেল কি লয় যোগ, যেটাকে আমরা নাদ বলি, নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্মের শ্রবণ করতে করতে যে ধ্যান, সেটা হচ্ছে অনেকটা লয় যোগ, লয় হয়ে যায়। হ্যাঁ, হৃদয়ের চিত্তের একটা লয় হয়ে যায়। আবার যেমন হঠযোগের কথা বলছিলাম, গোরক্ষনাথের কথা বলছিলাম, ঘেরান্ড সংহিতায় যে ঘেরান্ড ঋষি। হ্যাঁ, তারপর রয়েছে আমাদের আবার যাজ্ঞবল্ক্য রয়েছেন, অন্যান্যরা রয়েছেন। তো রাজযোগের বিষয়টা হচ্ছে কি, আর আমরা দত্তাত্রেয় মুনি নামে একজন মুনির কথা হয়তো বা শুনে থাকবেন, যে যোগীবর বা যোগীরাজ দত্তাত্রেয় মুনি, তিনি ছিলেন রাজযোগের সাধক। এবং এই রাজযোগের সাধনা করে তিনিও সিদ্ধ পুরুষ ছিলেন। তো খুব সুন্দর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমাদের এই যে গোরক্ষনাথের এবং দত্তাত্রেয় মুনির। ঠিক আছে, খুব সুন্দর একটা গল্প, দেখবেন যে ভালো লাগবে। আমরা জানি যে আমাদের যখন আমরা ধ্যান সাধনা করে থাকি, তখন একটা সময় গিয়ে আমাদের কিছু বিভূতি আসে। ঠিক আছে, আচ্ছা বিভূতি মানে কি? বিভূতি মানে হচ্ছে ওই যে আপনারা জানেন অনিমা লঘিমা প্রাকাম্য সিক্ত প্রসিদ্ধ, হ্যাঁ, কাম্য সাহিত্য, এরকম অনেকগুলো সিদ্ধি আসে। তো যাই হোক, সেই সিদ্ধিটা সবাই খুব একটা পায় না, যেটাকে আমরা অষ্টসিদ্ধি বা নবনিধি বলি। এই সিদ্ধিটা সবাই পায় না, যারা সাধন মার্গে হয়তো উন্নত স্তরে গেছেন তাদের ভেতরে অটোমেটিক্যালি এই বিভূতিগুলো আসে। তো গোরক্ষনাথ ছিলেন হঠযোগী সাধক, হঠযোগ সাধনা করে তিনি সিদ্ধ পুরুষ ছিলেন। আর দত্তাত্রেয় মুনি ছিলেন রাজযোগের সাধক। তো তাদের দুইজনের মধ্যে একবার মানে খুব সুন্দর সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎটা হচ্ছে কি, সৌরাষ্ট্রের গিরনাথ পর্বতে একটা জায়গাতে তিনি দত্তাত্রেয় মুনি তিনি অবস্থান করছিলেন। তো গোরক্ষনাথ সেখানে এসেছিলেন। আসার পরে তাদের দুইজনের মধ্যে খুব সুন্দরভাবে কথোপকথন হচ্ছে। তো একটা সময় তারা তো দুই মার্গের দুইজন সাধক ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন। এখন গোরক্ষনাথ বলল যে ঠিক আছে, আমরা আমাদের তো প্রসেসটা ভিন্ন ভিন্ন ছিল, আমরা কে কোন পর্যায়ে আছি সেটা একটু আমরা মনে হয় দেখলে ভালো হয়। বা কে কার চেয়ে বড়, কে কেমন ক্ষমতাবান, বা কে কেমন বিভূতি লাভ করেছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো দত্তাত্রেয় মুনি তিনি রাজযোগী সাধক ছিলেন, তিনি বললেন ঠিক আছে, আসলে দেখা যাক কি হয়। তো এই কথা বলতে বলতে হঠাৎ গোরক্ষনাথ কি করেছে, মানে তালি দিয়েছে, 3টা তালি দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেছেন। অদৃশ্য হয়ে গিয়ে তিনি আকাশে ঘুরছেন আর কি, মানে সুন্দরভাবে, অর্থাৎ হংস রূপে আর কি, হাঁস রূপে তিনি আকাশে ইনভিজিবল হয়ে গেল। তো এখন ইনভিজিবল হয়ে গেলে এখন প্রশ্ন হচ্ছে, দত্তাত্রেয়র এখন কাজ হচ্ছে সেই গোরক্ষনাথ খুঁজে বার করা, সে কোথায় রয়েছে। তো দত্তাত্রেয় মুনি তখন তিনি ধ্যান করে খুব সুন্দরভাবে ধরে ফেলেছেন যে আকাশের মধ্যে সে বিরাজমান ছিল। তখন গোরক্ষনাথ দেখতে পাই কি, যে দত্তাত্রেয় মুনির হাতের মধ্যে সে একটা পুতুলের মতো করে অবস্থান করছে। এটা দেখে সে লজ্জিত হলো, তখন আবার স্বরূপে ফিরে আসলো। ফিরে এসে তখন দত্তাত্রেয় তো বিজয়ী হয়ে গেল, এখন গোরক্ষনাথকে ধরে ফেললো।
এবার হচ্ছে দত্তাত্রেয়ের পালা। তো গোরক্ষনাথ বলল, ঠিক আছে, আপনি তো আমাকে ধরে ফেলেছেন, আপনার যোগ বিভূতি খুব ভালো, এবার আপনি লুকান দেখি, আমি আপনাকে খুঁজে বার করবো। তখন দত্তাত্রেয় মুনি হঠাৎ করে ইনভিজিবল হয়ে গেল তার মন সাধন বলে। এখন গোরক্ষনাথ খুঁজতেছে, সেই হাঁস রূপে, পাখি রূপে, আকাশে মহাকাশে বিভিন্ন জায়গায় খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। কোথাও খুঁজে না পেরে তখন সেই একদম অনেকক্ষণ চেষ্টা করার পরে আবার স্বরূপে আসলো। এসে তখন অনেক চিন্তিত, অনেক ক্লান্ত। তখন দত্তাত্রেয় আবার নিজেকে দেখা দিলেন। তো গোরক্ষনাথ তো অবাক হয়ে গেল। সে ভাবলো যে আসলে আমি এত খোঁজার চেষ্টা করলাম আমার যোগ সাধনা বলে মহাকাশে, আপনাকে তো পেলাম না। তখন দত্তাত্রেয় বলছে, দেখো, আমি তো মহাকাশে ছিলাম, আমি তো সেই পাখি রূপে কোনো কিছু ছিলাম না, আমি আকাশ রূপেই ছিলাম, আকাশে আকাশ রূপেই ছিলাম, তাই তুমি আমাকে খুঁজে পাও নাই। হ্যাঁ। তো এখন গোরক্ষনাথ তো নাছোড়বান্দা, সে বলতেছে, ঠিক আছে, মানে যোগীরা, যোগীরাজ বা যোগীবর, ঠিক আছে, আপনি আরেকবার চেষ্টা করুন, আমি আপনাকে আবার খোঁজার চেষ্টা করি। তখন সেই আবার অদৃশ্য হলো, অন্তর্ধান হলো। গোরক্ষনাথ খুঁজছে, কোথাও পেল না। আবার তখন ধ্যানে বসলো খুব মারাত্মক ভাবে গোরক্ষনাথ। ধ্যানে বসে সে দেখতে পেল যে দত্তাত্রেয় মুনি তার যে কমণ্ডলু রয়েছে, মানে হাতে যে কমণ্ডলুর মধ্যে তিনি আশ্রয় করেছেন। তখন গোরক্ষনাথ ছোট্ট মাছ রূপে নিজেকে প্রকাশ করলো, একটা ছোট্ট মাছ হয়ে গেছে। মাছ হয়ে গিয়ে সে কমণ্ডলের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে সেখানে সে ঘোরাফেরা করলো, দেখি কোথায় পাওয়া যায় দত্তাত্রেয়কে। তাও খুঁজে পেল না। খুঁজে না পেয়ে অবশেষে আবার সেই ব্যাক করলো, ব্যাক করে আবার স্বরূপে আসলো। তখন আবার প্রার্থনা করছে, হে দত্তাত্রেয়, আপনি আমাকে দেখা দিন, আপনাকে তো খুঁজে পেলাম না। তখন দত্তাত্রেয় আবার নিজেকে স্বরূপে আসলো। ঘটনাটা কি, কাহিনীটা কি, আপনাকে আমি আকাশেও পেলাম না, আবার সেই কমণ্ডলের মধ্যেও পেলাম না। তখন দত্তাত্রেয় বলছে যে আসলে আমি তো কমণ্ডলের মধ্যে ছিলাম, তুমি তো মৎস্যরূপে এসেছিলে আমাকে খোঁজার জন্য, তা আমাকে তো ভাবে পাবে না, আমি তো জলরূপেই ছিলাম সেখানে। তা আমি জলরূপেই ছিলাম, তো জলের মধ্যে জল তো মিশে একাকার হয়ে যায়, সেখানে খুঁজে পাবে কিভাবে? ঠিক যেমন আকাশের মধ্যে আকাশ রূপে ছিল তিনি, তাহলে খোঁজা সম্ভব না। আবার জলের মধ্যে জল রূপেই ছিল। এই হচ্ছে অ্যাকচুয়ালি রাজযোগের শ্রেষ্ঠত্ব, বা রাজযোগের যে বিষয়গুলো, লয়, যে আমরা যে পরমাত্মার সাথে, মানে যে আত্মা পরমাত্মার সাথে যে একটা লয়, সেই লয় বিলীন হয়ে যাওয়া যেটাকে, হ্যাঁ, এটা এতটাই শ্রেষ্ঠ একটা মানে যোগ, যোগ মার্গের মধ্যে, যে রাজযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। গীতার মধ্যে ভগবান সমস্ত যোগের মধ্যে, সাধকদের মধ্যে তো বলেছেন জ্ঞান যোগ, রাজযোগ, অভ্যাস যোগ, হ্যাঁ, কর্মযোগের কথা বলেছেন। প্রত্যেকটা যোগেরই শ্রেষ্ঠত্ব রয়েছে, এবং সমস্ত যোগের মধ্যেই তিনি বলেছেন যে কি, অর্থাৎ জ্ঞানী ভক্তই তো আমার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত বলেছেন। তো জ্ঞানী কারা? যারা আমাকে জানতে পারে, চিনতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন জগন্নাথ চন্দ্র রয়, যে আকাশ কি। আচ্ছা, আকাশ তত্ত্ব আমাদের পাঁচটি তত্ত্ব রয়েছে, আমরা জানি কি, শীতি, অবতেজ, মরুদ, বোম, এরকম চারটা পাঁচটা তত্ত্ব রয়েছে। তো পাঁচটার মধ্যে একটি হলো আকাশ তত্ত্ব। এখন আকাশটা কি? আকাশ মানে হচ্ছে যেখানে আপনার যে বায়ু, বায়ু ছাড়াও হতে পারে, বায়ুহীনও হতে পারে। ঠিক আছে। আকাশের সংজ্ঞা তো আসলে সংজ্ঞা হয় না, আকাশ মানে হচ্ছে যেটা খালি স্থান, শূন্যস্থান, সেটাই আকাশ। এটা এক ধরনের সংজ্ঞা। আবার বলা যায় যে বৈজ্ঞানিক ভাবে বলা যায়, তো কোনো কিছুই খালি স্থান থাকে না, সব সময় কিছু না কিছু থাকে, অনুপরমাণু রূপে বিরাজমান থাকে। তো আকাশ বলতে অ্যাকচুয়ালি আমরা যদি আক্ষরিক অর্থে ধরে নিই, আকাশ মানে হচ্ছে শূন্য, বিশাল একটা শূন্যতা। ঠিক আছে, যেখানে কোনো অবজেক্ট নাই, যেখানে কোনো কনক্রিট, কোনো কিছুকে আমাদের ইনভিজিবল, মানে অর্থাৎ, সরি, ভিজিবল, চোখে দেখা যায় না, সেটি হচ্ছে আকাশ তত্ত্ব। ঠিক আছে, প্রত্যেকটা তত্ত্বই আছে, এগুলো আসবে আস্তে আস্তে, আমাদের যে তত্ত্বগুলো আমরা জানবো আরো বিস্তৃত ভাবে। তাহলে এই যে গোরক্ষনাথ এবং দত্তাত্রেয়ের ঘটনাটা আমাদেরকে এটাই প্রমাণ করলো যে আসলে রাজযোগটা কতটা শ্রেষ্ঠ। ঠিক আছে, সমর দর্শনটা অবশ্যই আমাদের সবকিছুতে স্টাডি, তবে এখানে একটি ব্যাপার রয়েছে, শিব এখন, সবাই তো এখন তাহলে রাজযোগের দিকে ছুটবে, তাই না? তখন তো আর হঠযোগী কেউ হবে না এত জানার পরে। তখন স্বয়ং যে যোগীরাজ, অর্থাৎ যিনি আদি যোগী যাকে বলা হয়, স্বয়ং মহাদেব, তার যে শিব সংহিতা, সেই শিব সংহিতাতে খুব সুন্দর করে বলা হয়েছেন যে হটম বিনা রাজযোগ, রাজযোগং বিনা হঠা। অর্থাৎ হঠযোগ বিনা রাজযোগ হয় না, আবার রাজযোগ বিনা হঠযোগ হয় না। অর্থাৎ একটি আরেকটি পরিপূরক। এবং বলা যায় প্রসেসিংটা হচ্ছে একটি, মানে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ। তো আমরা আমাদের এই সাধন মার্গে প্রথমে হঠযোগ দিয়ে অনেকে শুরু করে, যেটা অত্যন্ত কঠিন, মানে বিশেষ করে দেহকেন্দ্রিক যে সাধনা। হ্যাঁ, এইখান থেকে স্টার্ট করলে দেহকে শাসন করতে করতে মনকে শাসন হয়, মানে চিত্তকে শাসন হয়, চিত্তকে শাসন করতে করতে একটা সময় আমরা রাজযোগে প্রবেশ করি, রাজযোগের মাধ্যমে আমাদের আহ লয় হয় আর কি, যেটা পরমাত্মায় যে বিলীন হওয়া,
সুপ্রিম যে পার্সোনালিটি যেটা রয়েছে, সেটি হচ্ছে রাজযোগের একটা পরবর্তী স্টেজ গুলা, যেটা তুরীয় অবস্থা। হ্যাঁ, নানান অবস্থান তো আছে, এটা আস্তে আস্তে জানবেন। তো এই যে এই জন্য বলা হচ্ছে যে আমরা তাহলে হঠ এবং রাজযোগ একটি হচ্ছে আরেকটির পরিপূরক, যেটাকে আমরা প্লাস বলতে পারি। ঠিক আছে, রাজযোগ এবং হঠযোগ। এখন এই যে হঠযোগটা ব্যাপারটা হলো কি, সেখানেরও অষ্টাঙ্গ রয়েছে, রাজযোগেরও আমাদের বেদান্তিক যে রাজযোগ সেখানে আমাদের চারটা প্রসেস রয়েছে। তো চারটা প্রসেস কি কি? যেমন ধরুন আমরা বলেছিলাম ইয়ম, নিয়ম, আসন, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এটি হচ্ছে যোগ দর্শনের আটটা প্রসেস। তো রাজযোগের মধ্যে ঠিক এরকম না, রাজযোগ তো বেদান্তিক, এবং সেখানে বলা হয়েছে প্রথমত তিনটা ব্যাপার, সেটি হলো শ্রবণ, ঠিক আছে, মনন, নিধিধ্যান, এবং একটা হচ্ছে সমাধি। যে আমরা শুনছি গুরুর কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে একটা বিষয় নিয়ে আমরা জ্ঞান শুনছি, এটাকে শ্রবণ বলা হচ্ছে। এবং সেটাকে মনন করছি, মনন তো অনেকটা চিন্তন আর কি, এবং সেটা নিধিধ্যান, মানে চিন্তা করতে করতে একদম আর লয় হয়ে যাচ্ছে ওই বিষয়ে। হ্যাঁ, মানে একদম ইউনিভার্সাল কনসেপ্ট থেকে একটা পার্টিকুলার অবজেক্টে চলে আসছে। তখনই সেটা কি হয়, মানে কনসেন্ট্রেশন এত বাড়তে 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 এত লয় হয়, তখন আর কনসেন্ট্রেশনই থাকে না, তখন মনে হয় আমিই স্বরূপটা হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা এরকম। ওই যে আকাশের মধ্যে চলে গেছেন, তিনি আকাশ হয়ে গেছেন। আবার দেখা গেল তিনি জলের মধ্যে যখন ছিলেন তখন জল হয়ে গেছেন। এটাকে বলা হচ্ছে বিলীন হয়ে যাওয়া বা লীন হয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে রাজযোগের একটা চূড়ান্ত স্টেজ। সেই চূড়ান্ত স্টেজে আমাদের যেতে গেলে আমাদের সময় সাপেক্ষ, অবশ্যই সেটা সম্ভব, বলবো না যে অসম্ভব না। যুগে যুগে অনেক মহারিষিরা, যোগী পুরুষরা এটা সিদ্ধ হয়েছেন। কিন্তু আসলে এটা তো আর দেখানোর কিছু না, যে ধরুন আপনি সিদ্ধ হয়েছেন, আপনি এখন মানুষকে মিডিয়া, ফেসবুক সব জায়গায় দেখাচ্ছেন আমি অনেক সিদ্ধ পুরুষ। পুরাটা হচ্ছে এক ধরনের ফেক লোক দেখানো। যারা প্রকৃত সাধক, যারা প্রকৃত পুরুষ, প্রকৃত যোগী, তারা কখনো কিচ্ছু বলবে না। ওরা জাস্ট সাইলেন্ট হয়ে যায়, একদম সাইলেন্ট। মানে সিম্পল ব্যক্তি, যেমন ধরুন আপনারা এখানে অনেকে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় 16 অনেকে রয়েছেন, মিত্রা, রূপন, এক একজন এক এক নাম, তাই না? হ্যাঁ, এই নামটাই হচ্ছে আপনার ব্যক্তি। হ্যাঁ, এটা তো আমাদের জাগতিক নাম, আমাদের যে কায়া, যেটা আমাদের শরীরের একটা নাম রয়েছে। আপনার শরীরটাকে যদি ভ্যানিশ করে দিয়ে, আপনার ওই নামের আর কোনো অর্থ নেই। ঠিক আছে, একইভাবে মেডিটেশনের প্রসেসের ফলে আমরা নিজেদের প্রকৃত স্বরূপে আস্তে আস্তে ফিরে যাই। এখন যে স্বরূপটা আছে এটা তো আমাদের জাগতিক স্বরূপ। এই জাগতিক স্বরূপ হচ্ছে অনেকটাই ক্ষণস্থায়ী স্বরূপ, মিথ্যা স্বরূপ, অলীক। যেটা শঙ্করাচার্য নিজে বলেছেন যে, কি বলেছেন আপনারা সবাই জানেন, অহম ব্রহ্মাস্মি। সেখানে খুব সুন্দর করে বলেছেন যে আমরা জগতের মানে ব্রহ্মই সত্য আর বাকি সব মিথ্যা। এটা অবশ্যই ব্যাখ্যা রয়েছে, দার্শনিক ব্যাখ্যা রয়েছে কেন তিনি বলেছেন জগৎ মিথ্যা আর ব্রহ্ম একমাত্র সত্য। আপনি এক সময় মেডিটেশন করতে করতে তখন মনে হবে যে সর্বম খলিদম ব্রহ্ম, মানে সবকিছুই ব্রহ্ম। হ্যাঁ, যা দেখছি তাই ব্রহ্ম, আমিও ব্রহ্ম, মানে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই বিশ্ব ব্রহ্ম। ঠিক আছে, এটা হচ্ছে একটি তুরীয় অবস্থা, মানে অনেক উপরের যে একটা স্টেজ, একদম হাই লেভেলের। তো সেই স্টেজে তো আমরা আস্তে 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 সাধন মার্গে আমরা সবাই সেটা যাই, সেটা হয়তো বা কয়েক জন্ম লেগে যায় অনেকের। আর এই জন্মে না হলে হয়তো পরের জন্মে ওখান থেকে স্টেজ, যখন এই জন্মে আপনি যেমন ইয়ম সিদ্ধ হলেন বা নিয়ম সিদ্ধ হলেন বা আসন সিদ্ধ হলেন, তাহলে এই তিনটা স্টেজ থেকে গেল, আপনি এরপর দেহত্যাগ করলেন। তখন পরের জন্মে গিয়ে দেখা গেল বাকি স্টেজ গুলো আস্তে আস্তে শুরু করে দিলেন। করতে করতে একটা বেশ সমাধিস্থ হয়ে গিয়ে তখন আপনার যেটা মুক্তি, মানে যে সম্পর্কগুলো জড় জগতের সাথে, যে জন্ম মৃত্যুর যে জন্মান্তরে যে সম্পর্ক, এটা আস্তে আস্তে ছিন্ন হয় আর কি। যেটা আমরা বলি অনেক সময়, আমরা অদ্বৈত তত্ত্বে এটাকে আমরা বলি ব্রহ্মে লীন হয়ে যাওয়া। আবার যারা দ্বৈত তত্ত্ব থাকেন তারা বলেছেন যে আমরা ঈশ্বরের লোকে চলে গেলাম, বা যেটাকে আমরা বৈকুণ্ঠ লোক বলি বা গোলক বৃন্দাবন বলি, এক একজন এক এক দর্শনে এক এক নাম দেওয়া হয়েছে। সেখানে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি, সেখানে গিয়ে ভগবানের প্রতিনিয়ত সেবা শুশ্রূষা করছি। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের মত। প্রত্যেকটা মতই হচ্ছে সত্য, প্রত্যেকটা মতেরই যুক্তি রয়েছে, এই জন্য শঙ্করাচার্য পাঁচটা মতকেই তিনি স্বীকৃতি দিয়েছেন খুব সুন্দরভাবে, এবং প্রত্যেকটা মতেই সিদ্ধ হওয়া যায়, সবকিছুতে সিদ্ধ হওয়া যায়। শুধু আপনার ঐকান্তিক ইচ্ছা, কামনা, এবং আপনার অধ্যবসায়, আপনার শ্রদ্ধা, ভক্তি, এটাই হচ্ছে একমাত্র মুখ্য ব্যাপার আপনার সেই স্তরে যাওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শ্রীমতী চৈতন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসতে পারেন এখন। জয় গুরু। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা বিষয়, না আমরা আর বেশিক্ষণ না, আমরাও প্রায় 5-10 মিনিট আছি, এরপরে আমরা হয়তো বা বিদায় নেব, কারণ মোটামুটি একটা সময় হয়ে গেছে আমাদের প্রত্যেকেরই। তো এখন এই যে রাজযোগ, যে মেডিটেশনের যে প্রসেস গুলো,
এই প্রসেসগুলো তো সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। বিশেষ করে প্রাথমিক যে লেভেল, প্রাথমিক লেভেলে আমরা মাইন্ডফুলনেস দিয়ে স্টার্ট করি বা সামাদ ধ্যানের মাধ্যমে শুরু করি। এরপর আমরা বিদর্শনের দিকে আস্তে আস্তে যাব। তো সামাদ ধ্যানের মাধ্যমে প্রথমে হচ্ছে আগে, যেটা ওই বলেছেন একটু আগে আমাদের শ্রী সুমন কান্তি মহোদয়, তিনি সুন্দর করে বলেছেন যে কি আমাদের যে নাড়ি শোধন, এটা তো ফার্স্ট স্টেজ। নাড়ি শোধন করতে করতে একটা সময় আপনার দেহ শুদ্ধি হবে। নাড়ি শোধনের পরে প্রাণায়াম করতে হয়, প্রাণায়ামের মাধ্যমে নাড়ি শোধনটা করতে হয়। তো এখন এই প্রাণায়াম করতে করতে কি হবে, আপনার কনসেন্ট্রেশন সাধনা হবে, আপনার মনোযোগায়ন। আপনার মনোযোগায়ন ঠিক আপনি কতটুকু রাখতে পারছেন একটা অবজেক্টের পিছনে। আপনি কি 1 সেকেন্ড নাকি 10 সেকেন্ড না 1 মিনিট নাকি 1 ঘন্টা? তো 1 ঘন্টা তো প্রথমে সম্ভব না, প্রথমে আমরা ধীরে 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 এটাকে বাড়াতে হয়। একটা প্রসেস আছে। সেই প্রসেস গুলো দিয়ে আমরা আমাদের মনোযোগায়নটা, কনসেন্ট্রেশনটা আগে শিখি। কনসেন্ট্রেশন শেখার পরে আমরা পরবর্তীতে এবার আসবো, সেটা একটা ধারণা তৈরি হয়, তাই না? আমরা বলা হচ্ছে মনোযোগটা যখন কিছুক্ষণ থাকে তখন একটা ধারণা কনসেপ্ট তৈরি হয়। ওই ধারণাটা যখন আর একটু দ্বাদশ গুণ ডাবল হয়ে যায় আর কি, তখন সেটা ধ্যান নামে সংজ্ঞায়িত হয়। তখন সেটাকে আমরা মেডিটেশন বলি। তো মেডিটেশন এগুলো হচ্ছে প্রসেস। আর কিছু কিছু টার্মস রয়েছে যেগুলো আমাদের শিখতে হবে, যেমন ধরেন রিল্যাক্সেশন, শরীর বডিকে রিল্যাক্স করা। সাইন্টিফিক আলোচনা অনেক কিছু দেখাবো সামনে, যে আমাদের ব্রেইনকে পুরোটাই একটা লেভেলে নিয়ে যাওয়া, যেটাকে আমরা বলি আলফা ওয়েভ। ঠিক আছে, আমাদের শরীরে তো অনেকগুলো ওয়েভ আছে, ব্রেইনে বিভিন্ন রকমের ওয়েভ আছে। তো বিভিন্ন রকমের ওয়েভ বলতে কি, যেমন ধরুন আমরা যখন এই যে সচেতন মনে কথা বলছি, এটা এক ধরনের ওয়েভ। এটাকে আমরা বলি অনেকটাই যারা নর্মাল ওয়েভ, যেটা বিটা লেভেল। কিন্তু আমরা যখন একটু কনসেন্ট্রেট করি বা একটু ডিপ চিন্তা করি, তখন আমাদের ব্রেইনটা আলফা ওয়েভে ডাউন হয়ে যায়, মানে স্থির হয়ে যায় কিছুটা। ওই আলফা ওয়েভটা হচ্ছে আপনার মেডিটেশনের জগতে প্রবেশ করার ফার্স্ট স্টেজ। সে আলফা ওয়েভ থেকে যখন আর একটু ডিপ আর একটু স্লো হয়ে যায়, তখন শুরু হয়ে যায় আমাদের ডেল্টা ওয়েভ। ডেল্টা ওয়েভ হচ্ছে একদম মোটামুটি একদম ডিপ মেডিটেশন বা সমাধি স্তরে যাওয়ার একটা প্রসেস। হুম। আর থিটা লেভেল হচ্ছে একদম পুরোপুরি পূর্ণ সমাধি। তো থিটা লেভেলে আমরা এখন সম্ভব না, আমরা আস্তে আস্তে আগে আলফা ওয়েভে যাওয়ার চেষ্টা করব সাইন্টিফিক্যালি। আলফা ওয়েভ যাওয়াটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই, এটা আমি প্রসেস গুলো বলবো ধীরে ধীরে। অনেক প্রসেস আছে, তার মধ্যে যেটা সবচেয়ে সহজ, সবাই যাতে করতে পারেন গৃহে থেকেও, যেমন ক্রিয়াযোগের কথা বলি, ক্রিয়াযোগও অনেকে গৃহে থেকে করতে পারে। যেমন ধরেন হঠযোগ তো অনেক সময় বিভিন্ন নীরব স্থানে, আশ্রমে, মঠে, বনে, জঙ্গলে আগে করতো, গুহাতে, বিভিন্ন জায়গায়। বিদর্শন ধ্যানটাও নীরব নিভৃতে করতো। যেমন যারা বিদর্শন ধ্যান করেন তাদের দূতাঙ্গ বনতে বলা হয়ে থাকে বুদ্ধদের মধ্যে। সেই দূতাঙ্গ বনতে মানে হচ্ছে একদম সম্পূর্ণ নিজেকে সেপারেশন রাখা, জনসমাজ থেকে সেপারেশন থাকা, এবং সেখানে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করতে হয়। একটা সময় গিয়ে তারা অর্হত হয়ে যায়। অর্হত মানে হচ্ছে নির্বাণ মুক্তি ঠিক আগের স্টেজ পর্যন্ত চলে যায়। এরপরে একটা সময় তারা নির্বাণ পায়, এবং নির্বাণ সবাই পেতে পারে, বুদ্ধ নিজে বলে গেছে নির্বাণ সবাই পাবে, যারা যারা ওই পথের সাধনা করবেন। ঠিক আছে, তো আমরা সেই প্রসেসের মাধ্যমে আগে নিজেদেরকে পিউরিফাই করব, মোর কনসেন্ট্রেশন বাড়াবো, ধীরে ধীরে প্রত্যেকটা স্টেজে আমরা যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রসেস। এবং আমরা আমাদের ক্লাস কতদিন, কোন দিন কোন দিন রাখবো, কোন সময় রাখবো, কতক্ষণ রাখবো, সেটা সবকিছু জানানো হবে আপনাদের সুবিধার জন্য, যেহেতু আমরা প্রত্যেকেই সংসারে আছি। হ্যাঁ, আসলে এখন বর্তমান মন্দির মসজিদ মানে যেটাই বলুন সবই সংসার হয়ে গেছে। আগে আশ্রমগুলো ছিল নীরব নিভৃত, মানুষের যাওয়া আসা ছিল কম, আর এখন আশ্রমগুলো অনেক সমাগম বেশি। আশ্রমগুলোতে দেখা গেল প্রতি ফ্রাইডেতে বা বন্ধের দিনগুলোতে মানুষ যাচ্ছে, একটু দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে গুরু মহারাজের সাথে বা ব্রহ্মচারী সাধু সন্ন্যাসীর সাথে, সবার সাথে আছেন। বা ওখানে ভগবানকে দর্শন করতে যাচ্ছেন, বিগ্রহ সেবা করতে যাচ্ছেন, নানান ভাবে এখন মানুষ মানে প্রতিনিয়ত গমনাগমন হয়ে গেছে। আর সংসারকেও আপনি আপনার যেখানে থাকেন সেখানেও আপনি আশ্রম বানাতে পারেন। সেখানে আপনার সাধনার জন্য একটা সময় থাকতে পারে, যে ধরেন সকালে ভোরে উঠলেন, সকালে ভোরে আপনি 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আপনার নিজেকে টাইম দিলেন, একটু ধ্যান করলেন, মেডিটেশন করলেন, একটু জপ ধ্যান করলেন, ওটা আপনার আশ্রম, ওইটাই আপনার সাধন ক্ষেত্র, বা ওইটাই আপনার সাধনার একটা নির্দিষ্ট টাইম। সেই টাইমে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এভাবে প্রতিদিন যদি আপনি ওই সময়টায়, আপনি ধরেন 10 বছর ধরে বা 5 বছর, যতদিন আপনি ওটা নীরবে নিভৃতে সাধনা করতে পারেন, তখনই আপনার ডেভেলপমেন্ট আসবে। আপনার মন একদম স্থির হয়ে যাবে, আর মন স্থির হলে মানে দেহ, মন সবে স্থির হয়, যেটাকে চিত্ত বৃত্তি নিরোধ হয়, যেটা পতঞ্জলি বলেছেন আর কি তৃতীয় সূত্রে। এই চিত্ত বৃত্তি নিরোধ অর্থাৎ চিত্তের বৃত্তিগুলো তখন নিরোধ হয়ে যায়। আর তখন নিরোধ হলেই আমাদের আস্তে আস্তে ধ্যানের গভীরতা আসে। ঠিক আছে, তো
তো আজকে আমরা আর এই ডিসকাশনটা আর না রাখি, আমরা এখানে ডিসকাশন শেষ করতে চাই। তবে যার আগে কিছু ফর্মুলা, কিছু মেথড আজকে দিয়ে যাব, যেটা আপনারা করবেন। আর সেটা হচ্ছে, আগামী যখন নেক্সট ক্লাস হবে সেই ক্লাসের আগ পর্যন্ত আমাকে কিছু অভিজ্ঞতা আপনি জানাবেন। সেটা হলো, প্রথম অভিজ্ঞতা হচ্ছে একটু উষ্ণ গরম জল আপনারা নেবেন, মানে বেশি হট না, একটু জল, গরম জল নিয়ে আপনাদের পাটাকে সেখানে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখবেন ধরেন কয় মিনিট, 5 মিনিট থেকে 10 মিনিট, এরকম একটা সময় চেয়ারে বসবেন, বাস পাটা ডুবিয়ে রাখবেন ছোট একটা বালতিতে। ডুবিয়ে রাখার পরে এবার পাটাকে আপনি নেবেন, নেওয়ার পরে আপনার ফ্লোরে বা টাইলসে আপনি রাখবেন। রাখার পরে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে, অনুভবটা কেমন হচ্ছে, কতটুকু আরাম পাচ্ছেন, সেটা আপনি জাস্ট নোট করবেন। ঠিক আছে? এটা একদিন, প্রতিদিনের এক একটা অভিজ্ঞতা আপনার ভিতর হবে, এই যে স্মৃতি হিসেবে আপনার জমা হবে এক্সপিরিয়েন্সটা, এটা লাগবে আপনার। কেন বলছি, এর প্রত্যেকটা যে মেথড গুলো দেবো, প্রত্যেকটা মেথডের একটা কি রয়েছে, একটা সিকোয়েন্স রয়েছে। এটা হলো ফার্স্ট ম্যাথড, যে গরম জল করে আপনি পাটাকে ডুবিয়ে কিছুক্ষণ পাটার মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ালেন, একটু আরাম দিলেন। এরপরে আপনি ঠান্ডা জায়গায় নিয়ে আসলেন, ফ্লোরে রাখলেন। এই যে একটা গরম থেকে ঠান্ডায় আসার যে একটা অনুভব, একটা অনুভূতি, হ্যাঁ, এটাকে আপনি অবজার্ভ করবেন অল্প 2-1 দিন জাস্ট। এবং সারা জীবন করতে পারলে ভালো। 2-1 দিন অবজার্ভ করবেন। আমি আগামী নেক্সট যখনই আমাদের ক্লাস আলোচনা হবে, সেদিন আপনাদের প্রত্যেকের আমি এই অভিজ্ঞতাটা শুনবো। কার কেমন অভিজ্ঞতা আপনারা পেয়েছেন, কেমন লেগেছে, হ্যাঁ, সেটা শুনতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, অনেকগুলো রয়েছে, আমি জাস্ট প্রথমে একটাই দিলাম, শুধু একটাই মনোযোগ দেন। একাধিক দিলে কি হয়, মন সবসময় চাই এটা করবো না ওটা করবো, তাই একটাই দিলাম, শুধু ওইটাই করবেন। করার পর আমাদের যে গ্রুপ রয়েছে, বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে আপনারা জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো, কার কেমন ফিলিংস হয়েছে। কেমন ফিলিংসটা ধরে রাখাটা তো আসল। ফিউচারে যখন আমরা মেডিটেশন স্টার্ট করব, তখন আমি আপনাকে বলবো আপনি অনুভব করুন। হ্যাঁ, আপনি অনুভব করুন একটা বিষয়, সাপোজ ধরলাম XYZ। এক্সটাকে আপনি অনুভব করুন, ওয়াইটাকে অনুভব করুন, জেডটাকে অনুভব করুন। এই যে অনুভব শব্দটা যখন বলবো, আপনাকে তখন অনুভব করতে হবে। তা আমি যখন বলবো, আচ্ছা আপনাকে 1 সপ্তাহ আগে আপনি যে গরম জলে আপনি পা ডুবিয়েছেন, আপনি এত অনুভব করুন তো দেখি, তখন আপনার অনুভব করতে হবে ওই সময়। ঠিক আছে? এই জন্য আগে প্র্যাকটিক্যাল করবেন, প্র্যাকটিক্যাল করার পরে যে অনুভবটা আসছে, এবার এরপরে আপনি কল্পনায় অনুভব করবেন। ঠিক আছে? কল্পনায় অনুভব করতে হবে। এই জন্য কল্পনা তো আর বাস্তব ছাড়া হয় না, আগে বাস্তব তারপর কল্পনা। ঠিক আছে? এভাবে আস্তে আস্তে একটা সময় সম্পূর্ণ আমরা তখন কল্পনায় চলে যাব। হ্যাঁ, ধীরে ধীরে আগে বাস্তবতা থেকে কল্পনায় যাব। ঠিক আছে? মানে কনক্রিট থেকে আমরা অ্যাবস্ট্রাক্টে চলে যাব। এটা হচ্ছে প্রসেস। তাহলে এটাই কাজ দিলাম শুধু, এটা আপনাদের প্রত্যেকেরই হোমওয়ার্ক। ঠিক আছে? বাড়ির কাজ। যারা যারা সত্যিকারে কোর্স করবেন, যারা সত্যিকারে আমাদের সাথে থাকবেন, তারা অবশ্যই নিয়মিত শ্রদ্ধার সাথে, হ্যাঁ, তো সেটা আপনারা পালন করার চেষ্টা করবেন আর কি। করে আপনাদের অভিজ্ঞতাগুলো জানাবেন, কার কেমন হয়েছে আমাদের গ্রুপে জানাবেন। ঠিক আছে? আর আমাদের এখানে সবার জন্য উন্মুক্ত, মানে যে কেউ, এই যে বললাম যে একদম ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, ছাত্র শিক্ষক গৃহিণী থেকে শুরু করে ব্যবসায়ী, মহারাজ ব্রহ্মচারী, সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে? কে কতটুকু জানে, কে কতটুকু জানে না, ওটা আমরা আপাতত সবার কাছে সীমিত করে রাখবো। আমরা শুধুমাত্র দেখবো, জানবো, শুনবো। জানতে জানতে একটা সময় আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কে। ঠিক আছে? নিজের স্বরূপে চলে আসবে। এই যে আমি, আপনারা যে কত মানুষ এখানে, আসলে আমরা তো একই সবাই। ঠিক আছে? সবই এক। তো সে একত্বে আমরা পৌঁছে যাবো একটা সময়। ঠিক আছে, আপনি যদি এনার্জির সাথে এনার্জি, আপনি বিদ্যুৎ, বিদ্যুৎ কি কোনো ভেরিয়েশন আছে? হ্যাঁ, ইলেকট্রিসিটিকে আপনি আলাদা করতে পারবেন যে এটা এক্স ইলেকট্রিসিটি, ওটা ওয়াই, যদি বাবু চল বিদ্যুৎ বলে, স্থির বিদ্যুৎ বলে, কিন্তু বিদ্যুৎ তো একই। তা আমরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। ঠিক আছে? হয়তোবা আমি একটা সার্কিট, আমার একটা প্রোডাকশন আছে, রুবেল চক্রবর্তী একটা প্রোডাকশন, কিন্তু সবগুলো যখন একটা তারের মধ্যে দিয়ে কানেক্ট করে দেবো, সব একই হয়ে যাবে। হ্যাঁ, তখন আমরা, এখন আমরা দ্বৈত ভাবে আছি, একটা সময় আমরা প্রত্যেকে অদ্বৈত ভাবে চলে আসবো। সে অদ্বৈত ভাব চমৎকার, এটা সত্যি রাজযোগের একটা বড় অধ্যায়। হুম, প্রকৃত স্বরূপে আমরা আসবো। তবে আসলে রাজযোগটা না ভাষায় চর্চা করা সম্ভব না, শেখানো সম্ভব না। এটা তো সবকিছু আবাং মানস গোচর বলা হয়, মন, বাক সবকিছুর নিয়ন্ত্রণে অধীন, অতীত। তারপরেও আমরা যতটুকু সম্ভব আমরা অনলাইনেই বোঝানোর চেষ্টা করছি। আপনার ভাবনাটাই আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি কি শুনছেন, কি ভাবছেন, সেই ভাবনাটাই আপনাকে নিয়ে যাবে সঠিক জায়গায়। ঠিক আছে? তো এই হলো কথা। এবার আপনাদের আমার মোটামুটি আলোচনা আজকে এতটুকুই শেষ। কারো যদি কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকে, বলার থাকে, বা কোনো উপদেশ বা কোনো সাজেশন, আপনারা বলতে পারেন। আর যাদের দেরি হয়ে গেছে, তারা এখানে আস্তে আস্তে ক্লাস থেকে
আপনারা মানে আপনাদের নিতে পারবেন, ঠিক আছে, আপনারা যেতে পারবেন। ক্লাসের রেকর্ডিংটা কোথায় পাবো? রেকর্ডিং পাবেন অবশ্যই। আমরা একটা গুগল ক্লাসরুম অ্যাপস এর মাধ্যমে, বা দেখা গেলো ওই যে কি একটা আছে না, টেলিগ্রামের মাধ্যমে আমরা হয়তো বা রেকর্ডিং গুলো প্রোভাইড করবো, ঠিক আছে। তবে তাহলে রেকর্ডিং দেখে শেখার যে বিষয়টা, এটা আসলে ঠিক না, কারণ এটা সরাসরি ভিজুয়ালাইজ, পরম্পরা একটা ব্যাপার আছে। আপনি আপনি আমাকে দেখছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখছি না, আপনার ফিজিক্যাল কায়টা দেখছি না, আমি আপনার মনটাকে দেখছি, আপনার মাইন্ড, আপনার শব্দ, এগুলোকে শুনছি। হ্যাঁ। তো এখন এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু সরাসরি যখন আমরা দেখি কাউকে, তখন আমাদের কি হয়, একটা বৃহস্পতির একটা আশীর্বাদ, যেহেতু গুরু আমাদের জানি দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতির একটা সরাসরি কৃপা আসে। তো এই কারণেই আমরা চেষ্টা করব লাইভ ক্লাসটা করার জন্য, ঠিক আছে। লাইভ ক্লাসে যে একটা ফ্রিকোয়েন্সি, যে একটা ভাইব্রেশন, এটা চমৎকার, এর অনুভবটা চমৎকার। কিন্তু এটা রেকর্ড দেখে কখনো কোনো কিচ্ছু শেখা যায় না। আপনি ইউটিউবে তো অনেক ভিডিও আছে এরকম, তা আপনি সাধনা করেন ইউটিউব দেখে দেখে, আপনার তো সেই স্টেজে আপনি যেতেই পারবেন। তো এটাই হচ্ছে পরম্পরা, এটাই হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সেন্ডেন্টাল। আমি আপনাকে সিগন্যাল দেবো, আপনি আপনার কাছে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পরম্পরা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনার প্রশ্ন আছে, বলুন এবার। ক্লাসটা মানে এটা সপ্তাহে কতদিন হবে বা কি সিস্টেমে সেটা বলে দিলে ভালো হতো একটু। আসলে আমরা তো প্রত্যেকেই কর্মজীবী, প্রত্যেকেরই অফিস আদালত থাকে। আমি যেমন ব্যক্তিগতভাবে আমি একজন আহ প্রভাষক, কলেজে প্রভাষক আছি, অধ্যাপনায় আছি। তো এখন আমাদেরও একটা ব্যস্ততা রয়েছে, এই কারণে আমরা সবসময় চেষ্টা করব রাত্রিবেলা, বিশেষ করে বাংলাদেশ সময় যে নটা নটা নাগাদ এরকম একটা সময়ে আমরা সবসময় ক্লাসগুলো নেব। নটা থেকে ধরুন 10টা কি 10:30 এরকম সময় 1-1.5 ঘন্টা আলোচনা বা ইয়ে থাকবে, প্র্যাকটিস থাকবে। আর আরেকটি বিষয় চমৎকার, যে মূল কথাটা বলিনি, সেটা হলো যখনই ক্লাস হয় তখনই আপনি একটু চেষ্টা করবেন একটু নিরিবিলি জায়গায়, অর্থাৎ আপনার বাসার মধ্যে রুমের একটা নিরিবিলি, যেখানে কেউ ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এটা তো আসলে প্র্যাকটিক্যাল ব্যাপার। নিরিবিলি জায়গায় গিয়ে একটা চেয়ার নিয়ে বসার জন্য। আর যদি কারো সাউন্ড বক্স থাকে, যেমন ধরুন এই যে এখানে একটা সাউন্ড বক্স আছে, হ্যাঁ, এইরকম একটা সাউন্ড বক্স যদি থাকে কারো, নিতে পারেন, শুনতে পারেন, বা আমি যখন যে অডিও গুলো পাঠাবো। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনার কারো যদি হেডফোন থেকে থাকে, সেটাও আপনি নিতে পারেন, যদি আপনি অভ্যস্ত হন আর কি হেডফোনে। অথবা আপনি লাউডলি সাউন্ড দিয়েও শুনতে পারেন। হ্যাঁ, কারণ আপনি তো যখন মেডিটেশন করবেন, তখন তো আর এভাবে বসে ল্যাপটপের সামনে বা কম্পিউটারের সামনে করা যায় না, তখন একটু সেপারেশন হয়ে যেতে হয়। তখন শুধু সাউন্ডটা বাজবে, আমার গাইডেড গুলো থাকবে, আপনি শুধু মানে চেয়ারে বসে আপনি শুধু সেগুলো শুনবেন, আর যা যা বলা হবে তাই তাই করবেন। তো সেজন্য একটু নিরিবিলি জায়গা বেছে নিতে চেষ্টা করবেন, যেখানে একটু হালকা আলো থাকবে, মানে মৃদু আলো থাকবে, একটু বাতাস থাকবে বাইরের, বাইরের নয়েজ গুলো একটু কম থাকবে, এরকম একটা জায়গা আপনি বেছে নেবেন, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের মানে স্থান, মানে খুব ইম্পর্টেন্ট। সময়, স্থান, সময়টা হচ্ছে আমাদের রাত্রি 9টা হবে। আর আমরা চেষ্টা করবো সপ্তাহে 2 দিন, ঠিক আছে, সপ্তাহে 2 দিন করার চেষ্টা করব। তো 2 দিনের মধ্যে আশা করি আপনাদের প্র্যাকটিস হবে, কারণ আমরা একদিন করাবো, বাকি যে করা হচ্ছে না ওই দিন শুধু আপনি করে যাবেন, ওটা করার পরে বাকি একটা ক্লাসে আপনি এক্সপিরিয়েন্স বলবেন, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স যদি না হয়, তাহলে বোঝা যাবে ওই বিষয়টা আপনার সিদ্ধ হয় নাই, ঠিক আছে। তো এক্সপিরিয়েন্স গুলো আপনি যখন করবেন, তখন আপনি এগিয়ে যাবেন নেক্সট স্টেজে, কিভাবে ধাপে 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 যাবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, শুক্রবারে আমার এই সময় আসলে অ্যাস্ট্রোলজির ক্লাস থাকে, আমি অ্যাস্ট্রোলজির উপরে পড়াই। তো আমি ওটাকে বাদ দিয়ে আজকে আপনাদের সেমিনারটা নিচ্ছি আর কি। তবে আমাদের যতদূর সম্ভব আমরা মঙ্গলবার, আর মঙ্গলবার বা একটা বৃহস্পতিবার এরকম একটা সময়ে আমরা নেওয়ার চেষ্টা করবো। গুরুবার যেহেতু, বৃহস্পতিবারে আমরা রাখবো একটা ক্লাস, একটা হয়তো মঙ্গলবার নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এটা শিডিউল গুলো আমরা গ্রুপে জানিয়ে দেবো, কোন দিন কয় তারিখ কখন হবে, কি কি কাজ থাকবে, অ্যাক্টিভিটিস থাকবে, ওভার প্রিপারেশন নিয়ে আপনারা আসবেন, ঠিক আছে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কোর্সটার ডিউরেশন কতদিন, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে ধরো এটা এটা যদি কমপ্লিট হয়, তখন কি কোনো ধরনের কোনো সার্টিফিকেট কিংবা কোনো কিছু অ্যারেঞ্জ করবেন কিনা, এটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, দারুণ একটা প্রশ্ন করেছেন। আসলে আপনার নাম হচ্ছে কি, শ্যামাশ্রী দাস, তাই না?